অ্যাকশন মুভি দেখতে তো ভালোই লাগে, তার উপর আবার যদি হয় মেয়েদের অ্যাকশন তাহলে তো কথাই নেই, পুরো জমি ক্লিক। আর আজকের মুভিটি তেমনই একটি মুভি, মেয়েদের অ্যাকশন দেখে কলিজা শান্তি। বাট প্রবলেম হলো অ্যাকশন মুভির স্টোরির মাঝে যখন সিবিআই, এফবিআই, হ্যান ত্যান নানা এজেন্টের প্রসঙ্গ আসে তখন একে তো কাহিনী মাথার উপর দিয়ে যায়, তার উপর আবার গল্পটা শুনতেও এতটা বোরিং লাগে যে আমরা বাঙালি হিসেবে মজা পাই না। কিন্তু স্টোরিতে সিবিআই, এফবিআই বা আরও জটিল যত বিষয়ই থাকুক না কেন ব্রেনে কোনো চাপ নিন না, দৌড় দিন না, শান্ত হন। যত জটিল বিষয়ই হোক না কেন সেটাকে সহজ সরল ও মজাদারভাবে বোঝানোর জন্য আমি তো আছি। হিসাব সোজা, জটিল বিষয়গুলো হালকার উপর ঝাপসা দিয়ে চলে যাব আর এনজয়ফুল বিষয়গুলোতে ডুব দিয়ে তলানি পর্যন্ত মজা নিব। তো চলো কিছু সিন দেখে নিয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা রাশিয়ার এফএসবি অফিসের বিল্ডিং দেখতে পাই। আমেরিকায় যেটাকে সিআইএ বলে, রাশিয়ায় সেটাকেই এফএসবি বলে, হিসাব সোজা। তো সিন অফিসের ভিতরে আসলে দেখি এখানকার সিকিউরিটি সিস্টেম সেই লেভেলের করা, মানে একটা মাছিও যেন অনুমতি ছাড়া এখানে ঢুকতে পারবে না এমন অবস্থা। আর সিকিউরিটি করা হওয়ারই কথা, কারণ এটা দেশের একমাত্র গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থার হেড অফিস। তো সবকিছু নর্মালভাবেই যাচ্ছে, কিন্তু এই পরিচ্ছন্ন কর্মীটি অফিস পরিষ্কার করে ফেরার সময় হঠাৎ কেন জানি আশেপাশে তাকাতে থাকে। আশেপাশে কেউ নেই দেখে ট্রলির ঢাকনাটা খুলতেই একে ভিতরে দেখে একটি মেয়ে। তো এই মেয়ের নাম রেনে, জন্মস্থান আমেরিকাতে। ঘটনা হলো রেনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই পরিচ্ছন্ন কর্মীটির সাহায্যে লুকিয়ে রাশিয়ার এই এফএসবি অফিসে ঢুকে পড়েছে। এখন প্রশ্ন, আমেরিকান মেয়ে লাইফ রিস্ক নিয়ে রাশিয়ার এত বড় একটা গোয়েন্দা অফিসের বিল্ডিংয়ে এভাবে কেন ঢুকতেছে, তাও আবার এত অল্প বয়সী একটা মেয়ে? তো উত্তর একটুর মাঝেই পেয়ে যাবেন। এখন জাস্ট মেয়েটি কি করে দেখতে থাকুন। তো মেয়েটি ইন্টার্নশিপ প্রোগ্রামের ভলটা খুঁজতেছে। ভলটা পেয়ে গেলে সেটা খুলে সেটার মাঝে থাকা ইন্টার্নশিপ প্রোগ্রামের সকল সদস্যদের ডকুমেন্টগুলো নিয়ে নেয়। এবার এখান থেকে পালানোর পালা। ঠিক তখনই तुम्हारा अभी आना जरूरी था। এভাবেই সেখান থেকে বের হয়ে তার ব্যাগ নিয়ে নিজের দেশ আমেরিকায় না গিয়ে সোজা বুলগেরিয়া চলে আসে। এখন প্রশ্ন হলো কারণটা কি? চাপ নিয়েন না, আমি শর্টকাটে বোঝাচ্ছি। আর হ্যাঁ, এই প্যাচালটাই শেষ প্যাচাল, এরপর মুভির স্টোরিতে আর কোনো প্যাচাল নেই। তো বারবার প্রসঙ্গ আসতেছে ইন্টার্নশিপ। ডক্টররা যেমন দক্ষ হওয়ার জন্য 1 বছর ইন্টার্নশিপে থাকে, ঠিক তেমনি আমেরিকার সিআইএ সংস্থার একটা লোক বিশ্বের সবচেয়ে দক্ষ সিআইএ টিম বানানোর জন্য গোপনে দেশের কিছু সাধারণ বাচ্চাদেরকে একদম ছোটবেলা থেকেই বর্বর ও নির্মম কিছু ট্রেনিং দিয়ে বড় করছিল। যদিও বাচ্চাদের সাথে এমনটা করা একদমই উচিত না, কিন্তু এটাকেই তারা সিআইএ এর ইন্টার্নশিপ নাম দিয়েছিল। বাট প্রবলেম হলো এটা করতে গিয়ে তারা ইন্টার্নদের উপর নির্মমতা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে পরে এটা আমেরিকা সরকার জানার পর প্রজেক্টটাই ব্যান করে দেয় এবং ইন্টার্নশিপে থাকা ছেলে মেয়েগুলো যে যার মতো নিজেদের লাইফ কাটাতে শুরু করে। কিন্তু প্রবলেম হলো আমেরিকার এই ইন্টার্নশিপ টেকনিকটা ও ইন্টার্নশিপে থাকা ছেলে মেয়েদের বায়োডাটাগুলো গোপনে রাশিয়া গোয়েন্দা সংস্থার হাতে চলে এসেছে এবং রাশিয়াও এই একই কাজ করার প্ল্যান করেছে। তবে শুরু থেকে শুরু নয়, বরং আমেরিকায় যে ছেলে মেয়েদের উপর এসব করা হয়েছিল তাদেরকেই কিডন্যাপ করে রাশিয়া আনার প্ল্যান হয়েছে, জীবিত নয়তো মৃত। আর রেনে নিজেও যেহেতু আমেরিকার সেই ইন্টার্নশিপের একজন সদস্য ছিল, তাই রেনে নিজেকে বাঁচানোর পাশাপাশি আমেরিকার ইন্টার্নশিপের প্রোগ্রামে থাকা বাকিদেরকেও বাঁচানোর জন্য ভর থেকে সকল ইন্টার্ন সদস্যদের বায়োডাটা ফাইলগুলো চুরি করে আনলো এবং সেখান থেকে এক এক করে সবাইকে মেইল করছে। সে মেইলে লেখে,
হাই আমার সকল ইন্টার্ন দোস্ত, যদিও আমরা একে অপরকে চিনি না, তবে তুমি এই মেইল পেয়েছো, তার মানে তুমিও আমার মতো আমেরিকার দি ইন্টার্নশিপ প্রোগ্রামে বড় হয়েছো। তাই বলতে গেলে আমরা একটা পরিবার। ইন্টার্নশিপে আমার কোড নেম ছিল ক্যাটালিস্ট। ইন্টার্নশিপ প্রোগ্রামের লিডার হেনরি বান আমাদেরকে ছোটবেলাতেই বাবা মা থেকে আলাদা করেছে, আমাদের পুরো শৈশব নষ্ট করেছে, আমাদের উপর নানা অমানবিক অত্যাচার করেছে, শুধু এই বাহানাতে যাতে আমাদেরকে মেশিনের মতো দক্ষ বানাতে পারে। আমাদের সবাইকেই কোনো না কোনো ট্যালেন্ট শেখানোর জন্য অত্যাচার করেছে, যেমন কাউকে অন্ধকারেও দেখতে পারানোর জন্য অত্যাচার, কাউকে পানির নিচে 10 মিনিটেরও বেশি থাকতে পারানোর চেষ্টা, আবার কাউকে প্রচণ্ড কষ্ট সহ্য করানোর চেষ্টা, যাতে সে গুলি বা চাকু লাগলেও লড়াই করতে পারে। হেনরি আমাদের পুরো শৈশব ছিনিয়ে নিয়েছিল, কিন্তু অবশেষে আমরা অনেকেই নর্মাল লাইফে ফিরেছি এবং সামনের বাকিটা জীবন আমরা এভাবেই কাটাতে চাই। কিন্তু রাশিয়া আমাদেরকে কিডন্যাপ করার প্ল্যান করেছে ও গুন্ডা ভাড়া করেছে। আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি পালিয়ে এসেছি। আমি আশা করছি তোমরা যে যেখানেই থাকো বা যে দেশেই থাকো আমার সাথ দিবে এবং বাকিটা জীবন আমরা একসাথে একটা পরিবার হয়ে কাটাবো। আমি একটা লোকেশন দিচ্ছি, আশা করি সবাই সেখানে চলে আসবে। আমরা সবাই একত্র হলে আমরা এতটা শক্তিশালী একটা টিমে পরিণত হব যে রাশিয়ার কেন কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। তো অলরেডি তো দেখলেন এই মেইলটা ইন্টার্নশিপ প্রোগ্রামে থাকা সবার কাছে পৌঁছেছে। এখন প্রসঙ্গ সবাই রেনের সাথে একত্রে থাকার জন্য চলে আসবে। তো যাই হোক, দেখি কি হয়। সিন চলে আসে প্যারিসে থাকা একটা মেয়ের কাছে, নাম ক্লোই। এ পারফেক্ট নিশানায় চাকু ছোড়ার ওস্তাদ। আর হ্যাঁ, এই মেয়েটিও সেই ইন্টার্নশিপে ছিল, তাই সে রেনের ইমেলটা পেয়ে রেনের লোকেশনে যাওয়ার জন্য বের হয়েছে। ঠিক তখনই তার সামনে রাশিয়ার ভাড়া করা গুন্ডাগুলোর একজন চলে আসে। ক্লোই আশেপাশে তাকালে দেখে আরও কয়েকজন, মানে ক্লোইকে কিডন্যাপ করার জন্য রাশিয়া থেকে পুরো একটা গ্যাং চলে এসেছে। তো ক্লোইর ভাব দেখে তো বুঝতেই পারছেন সে এমনি এমনি হার মানার পাত্রী নয়। তাহলে আর কি, নেন অ্যাকশন সিনগুলো এনজয় করেন। তো যে ছেলেটি খপ করে ক্লোইর ছোড়া তীরটা ধরলো এর নাম রবিকন। রবিকন কাছে আসলে ক্লোই বলে, তুমি কে? রবিকন বলে, আমিও তোমার টিমের একজন ইন্টার্ন, তোমাকে উদ্ধার করতে এসেছি। এই বলেই ধ্যান করে ক্লোইর দিকে একটা গুলি ছোড়ে, কিন্তু ক্লোইকে না, পিছনে থাকা একজন গুন্ডাকে। তো রবিকন ক্লোইকে উদ্ধার করে বের হয়ে আসলে আমরা দেখি একটু দূরে রেনে দাঁড়িয়ে আছে। মানে সবার আগে রবিকন রেনের সাথে দেখা করেছে, এরপর রেনেকে সাথে নিয়ে বাকিদেরকে উদ্ধার করার মিশন শুরু করেছে। তো এরা এবার আরেকজনকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। আর সিন চলে আসে ইউএসএর নিউ জার্সি শহরে। আমরা দেখি একটা মেয়ে দৌড়ে পালাচ্ছে আর তার পিছনে একটা রাশিয়ান গুন্ডা ধাওয়া করে যাচ্ছে। বুঝতেই পারছেন কাহিনী কি। তো এই মেয়ের নাম জুলি। তো মেয়েটি দৌড়ে পালাচ্ছে আর তার পিছনে একটা গুন্ডা ধাওয়া করে যাচ্ছে। তো রবিকন গাড়ির জানালা দিয়ে মাথা বের করে হিরো স্টাইলে জুলিকে বলে, যদি বাঁচতে চাও তো আমার হাতটা ধরো। অপরিচিত একটা ছেলে হুট করে এইভাবে লাইন মারছে দেখে জুলি খেপে গেলে গাড়ির ভিতর থেকে রেনে বলে, আমি রেনে, গাড়িতে ওঠো। এইভাবে রবিকন ও রেনে জুলিকেও উদ্ধার করে একটা জায়গায় নিয়ে এসে রাখে এবং অন্য একটা গাড়ি নিয়ে আবার অন্যজনকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। মানে এরা এভাবেই সবাইকে উদ্ধার করে নিয়ে এসে এখানে জড়ো করতেছে। এখন কথা হলো, মুভির সেই শুরু থেকে আমেরিকার সিআইএ সংস্থা ও রাশিয়ার এফএসবি সংস্থাকে ঘিরেই এত কিছু শুনেও দেখে আসতেছি, বাট সেই সংস্থাগুলোতে মেইন চেয়ারে থাকা মূল হোতাদের চাঁদ বদন খান তো এখনো দর্শন হলো না, কি তাই তো? ওকে, তো সিন আবার চলে আসে রাশিয়ার সেই এফএসবি সংস্থার সেই মূল অফিসে। রেনে এখানকার এতগুলো এজেন্টকে মেরে ইন্টারনেটের ডকুমেন্ট নিয়ে পালিয়েছে। এটা দেখে এফএসবি গোয়েন্দা প্রধান ভ্লোডের মাথা তো খারাপ হয়ে গেছে। তো ভ্লোড এফএসবির মহাপরিচালক হেনরির কাছে আসলে হেনরি রেগে মেগে বলে, যে মেয়েটি এসব করেছে তার নাম রেনে। সে সকল ইন্টারনেটের ডকুমেন্ট নিয়ে পালিয়েছে এবং আমাদের থেকে সবাইকে সেভ করতে আমাদের আগেই সবাইকে একত্র করতে শুরু করেছে। এদিকে আমেরিকার সিআইএতেও এই তথ্য পৌঁছেছে যে আমরা তাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ইন্টার্নদেরকে কিডন্যাপ করার প্ল্যান করেছি, তাই তারাও সেই সব ইন্টার্নদেরকে রক্ষা করতে তাদের লোকেশন খোঁজার চেষ্টা শুরু করেছে। তো এই ইন্টার্নগুলো আমেরিকার সিআইএ এর হাতে পৌঁছানোর আগেই যেভাবেই হোক সবাইকে তুলে আনো, সেটা জীবিত অথবা মৃত। কারণ ইন্টার্নগুলো যদি আমাদের কাজে না আসে তাহলে যেন আমেরিকার সিআইএ এর কাজেও না আসে। এটা শুনে ব্লড বুঝে যায় ব্যাপারটা আনঅফিসিয়ালি হ্যান্ডেল করতে হবে। তাই সে কিছু আন্ডারগ্রাউন্ড কিলার ভাড়া করার জন্য একটা গোপন রেস্টুরেন্টে আসে। হ্যাঁ, এই রেস্টুরেন্টের আড়ালেই এখানে একটা কিলার গ্রুপ কাজ করে, যে গ্রুপের প্রধান হচ্ছে ইউরি। তো ব্লড এসে বলে, আমি ইউরির সাথে কথা বলতে চাই। তখন ইউরির অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি আগামীকাল এসো, আজকে বস বিজি আছে। এটা শুনে ব্লড হেসে দেয়। এরপর ব্লডের এমন মাথা গরম দেখে ইউরি নিজেই কথা বলতে চলে আসে। এবার সিন চলে আসে আমেরিকার
সিআইএ অফিসে। ওদিকে যেমন রাশিয়ার এফএসবির মহাপরিচালককে দেখলেন, এই লোকটি তেমন আমেরিকার সিআইএর পরিচালক, নাম মার্কস। আর ওদিকে যেমন রাশিয়ার গোয়েন্দা প্রধান দেখলেন, এটা তেমন আমেরিকার সিআইএর গোয়েন্দা প্রধান, নাম ডেক। তো অফিসের দরজায় জেনিয়া নামের একটা মেয়ে এসে বলে, স্যার আমাকে ডেকেছেন? মার্কস বলে, হ্যাঁ ভিতরে আসো। এরপর ডেককে দেখিয়ে বলে, একে চেনো? এ আমাদের গোয়েন্দা প্রধান। জেনিয়া বসে পড়লে মার্কস বলে, ডেঞ্জারাস মিশন সফলভাবে হ্যান্ডেল করার জন্য তোমার বেশ খ্যাতি আছে, আর তাই আমি তোমাকে তেমনই একটি পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য ডেকেছি। তার আগে বলো, তুমি দি ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যাপারে জানো? জেনিয়া বলে, বেশি কিছু জানি না, এই মোটামুটি। কিন্তু কেন? ডেক বলে, সেই ইন্টার্নশিপে থাকা সকল মেম্বারদেরকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কিডন্যাপ করার প্ল্যান করেছে এবং প্ল্যান মাফিক সকল ইন্টারদের বায়োডাটাগুলো কালেক্ট করেছিল। কিন্তু ইন্টার্ন প্রোগ্রামের একটা মেয়ে সদস্যর নাম রেনে, সে রাশিয়ার এফএসবির অফিসে ঢুকে বায়োডাটা ফাইলগুলো নিয়ে পালিয়েছে, সাথে বেশ কজনকে মেরেছে, যার কারণে রাশিয়ার এফএসবি সংস্থা মেয়েটির পিছনে পড়েছে। আমাদের ধারণা রেনে ইন্টার্নশিপে থাকা সবাইকে একত্র করে একটা পরিবার বানাতে চাচ্ছে, কারণ সে ছোটবেলা থেকেই কখনো পরিবারের ভালোবাসা পায়নি। এখন আমাদের টার্গেট হচ্ছে রেনেকে সহি সালামতে উদ্ধার করে আনা, সাথে বাকি ইন্টার্নদেরকেও। তবে চ্যালেঞ্জ হলো রেনে এখন কোথায় আছে সেটাই খুঁজে বের করতে হবে, আর এই কাজের জন্যই তোমাকে ডাকা হয়েছে। এটা শুনে জেনিয়া মার্কুসকে বলে, স্যার এই কাজের জন্য আপনি আমাকেই কেন নির্বাচন করেছেন? এই কাজের জন্য তো আমার থেকেও দক্ষ অনেক লোক আছে। এটা শুনে মার্কুস বলে, হ্যাঁ অন্যদের দক্ষতা বেশি হতে পারে, তবে এই কাজের জন্য তুমি সেরা চয়েস, কারণ রেনে আর কেউ নয়, রেনে তোমার নিজের মেয়ে। এটা শুনতেই জেনিয়া যেন থমকে যায় ও মুহূর্তের মাঝে জেনিয়ার চোখে জল টলমল করে ওঠে। এখন প্রশ্ন, রেনে যে জেনিয়ার মেয়ে এটা জেনিয়া নিজেই জানতো না কেন? উত্তর সামনে পেয়ে যাবে। সিন চলে আসে রাতে একটা বার্গার বিক্রির স্টলে। যে লোকটি বার্গার বানিয়ে বিক্রি করছেন এর নাম নেলসন। সে একটা সময় সিআইএ এজেন্ট হিসেবে কাজ করত, বাট কয়েক বছর হচ্ছে জব ছেড়ে দিয়ে এই বার্গার বিক্রির কাজ ধরেছে। জেনিয়া এসে নেলসনকে হাই দিলে এত বছর পর জেনিয়াকে দেখে নেলসন তো রীতিমতো সারপ্রাইজ হয়ে যায়, কারণ বহু বছর আগে এরা একে অপরকে ভালোবাসতো। তো নেলসন বলে, হঠাৎ এত বছর পর কি মনে করে? জেনিয়া বলে, শুনলাম এখানকার বার্গার নাকি অনেক ভালো, তাই খেতে এসেছি। বাট সত্যি বলতে তোমার মতো একজন দক্ষ সিআইএ মিশন এক্সপার্টকে এভাবে বার্গার বিক্রি করতে দেখে খুব খারাপ লাগতেছে। নেলসন বলে, ওই শালা ডেকের আন্ডারে কাজ করা আমার পক্ষে সম্ভব না। জেনিয়া বলে, তাই বলে তুমি ওকে ঘুষি মেরে দিবে? হাজারো হোক সে তোমার বস ছিল। তার মানে সিআইএতে গোয়েন্দা প্রধান হিসেবে যে ডেককে দেখলেন সেটাই নেলসনের বস ছিল, আর নেলসন তাকে ঘুষি মেরে জবটা ছেড়েছে। তো নেলসন জেনিয়াকে বার্গার খেতে দিয়ে বলে, তুমি তো জাস্ট বার্গার খেতে আসা মেয়ে না, আসল কাহিনী কি সেটা বলো। জেনিয়া লম্বা একটা শ্বাস নিয়ে বলে ওঠে, আমার একজন বিশ্বস্ত লোক দরকার, আর আমি কেবল তোমাকে ভরসা করতে পারি। জেনিয়ার গলার স্বর শুনে নেলসন সিরিয়াস হয়ে বলে, মনে হচ্ছে মেয়েটাটা বেশ সিরিয়াস। জেনিয়া বলে, যখন আমার বয়স 17 ছিল, মানে তোমার সাথে পরিচিত হওয়ার অনেক আগে, আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি মা হওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না, তাই বাচ্চাটিকে দত্তক দিয়েছিলাম। আর এত বছর পর আজকে জানতে পারলাম এটা আমার মেয়ে, নাম রেনে। এই বলে জেনিয়া রেনের ফটো দেখাই। নেলসন তো রীতিমতো শক, কারণ সে জেনিয়ার সাথে রিলেশনও ছিল, অথচ জেনিয়ার এই অতীত সম্পর্কে কিছুই জানতো না। তো জেনিয়া বলে, তথ্য পেলাম কে যেন রেনেকে ছোটবেলাতেই সিআইএ এর দি ইন্টার্নশিপ প্রোগ্রামে দিয়েছিল, আর একটা ঘটনার কারণে রাশিয়ার এফএসবি রেনের পিছনে পড়েছে। তো রাশিয়ার রেনেকে খুঁজে বের করার আগে আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে। নেলসন বলে, রেনের ব্যাপারে যা যা জানো সব বলো, যাতে আইডিয়া করা যেতে পারে রেনে এখন কোথায় থাকতে পারে। জেনিয়া বলে, মাত্র 24 ঘন্টা হচ্ছে, জাস্ট জানতে পারলাম যে এটা আমার সেই মেয়ে। আসলে আমি প্রেগনেন্ট এটা জানতে পারার পর আমার মা বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। তখন আমি পুরো দিশাহারা হয়ে পড়ি ও মেয়েকে দত্তক দেওয়ার জন্য একটা লোককে দিয়ে দেই। এরপর আমি আর্মিতে জয়েন করলে তারা আমাকে পড়াশোনা করাই ও আমি সিআইএতে পৌঁছে যাই। আর এসবের মাঝে রেনের সাথে কখনোই আমার দেখা হয়নি, বা আমি তার ব্যাপারে কোনো কিছু জানতামও না। ব্যাস, এবার বলো আমার মেয়ে এখন কোথায় থাকতে পারে? কন এইটা কোনো ক্লু হলো? তাই নেলসন বলে, থাক ওসব বাদ দাও, জাস্ট এটা বলো রাশিয়ার এফএসবি রেনের পিছনে পড়েছে, তাই তো? জেনিয়া হ্যাঁ বললে নেলসন বলে, এফএসবির গোয়েন্দা প্রধান ব্লডকে আমি খুব ভালো করে চিনি। আমি বুঝতে পারছি ও এই কাজের জন্য কার হেল্প নেবে, সো ও যার হেল্প নেবে আমাকে এখন তার কাছে যেতে হবে, তাহলেই হবে। চলে আসে রেনি সহ সেই ইন্টার্নদের কাছে। আমরা দেখি রেনি টোটাল 5 জনকে একত্র করতে পেরেছে, মানে রেনি সহ 6 জন। এখন এদের প্ল্যান এই 6 জনই সহি সালামতে একটা পরিবার হয়ে থাকা। তো এরা এবার এক এক করে পরিচিত হতে থাকে। যদিও এর আগে অনেকের সাথে আমরা পরিচিত হয়েছি, তারপরেও সবাই যখন একসাথে বসে আছে, তো চলেন আবার
আবার ছোট্ট করে পরিচয় করিয়ে দেই। খোলা চুলের এই মেয়েটির নাম জুলি। ইন্টার্নশিপে তাকে নানা ভয়ঙ্কর ও বিষাক্ত কেমিক্যাল বিষয়ে দক্ষ বানানো হয়েছিল। সহজ ভাষায় বললে জুলি একজন কেমিক্যাল বিশেষজ্ঞ। আর চুল বাঁধা ও কিছুটা স্টাইলিশ মেয়েটি ক্লোয়ি। ইন্টার্নশিপে তাকে সঠিক নিশানায় চাকু ছোড়ার ব্যাপারে দক্ষ বানানো হয়েছিল। সহজ ভাষায় বললে বন্দুক ছাড়া লড়াই করার জন্য সে এক্সপার্ট। সাদা শার্ট ও গুড লুকিং টাইপের এই ছেলেটি রবিকন। ইন্টার্নশিপে তাকে টেকনোলজি বিষয়ে দক্ষ বানানো হয়েছিল। সহজ ভাষায় বললে রবিকন একজন দক্ষ হ্যাকার। কোকড়া চুলের এই ছেলেটির নাম ক্যালিবার। ইন্টার্নশিপে তাকে মানুষকে কেলিয়া হাড়গোড় ভাঙার ব্যাপারে দক্ষ বানানো হয়েছিল। সহজ ভাষায় বললে সে কেলিয়া আমসত্ত্ব বানানোর ওস্তাদ। বাকি থাকলো এই গোল আলু, নাম মিন্টো। ইন্টার্নশিপে তাকে রাতের অন্ধকারেও দেখতে পারার ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছিল। সহজ ভাষায় বললে অন্ধকারেও সে নাইট ভিশন ক্যামেরার মতো সব দেখতে পায়। তো এরা এদিকে পরিচিত হচ্ছে, আর ওদিকে দেখি নেলসন ইউরির সাথে দেখা করার জন্য সেই রেস্টুরেন্টে আসতেছে, যে রেস্টুরেন্টে ইউরির সাথে দেখা করার জন্য রাশিয়ান গোয়েন্দা প্রধান ব্লড এসেছিল। তো নেলসন এসে বসে পড়তেই অপরিচিত লোক দেখে ইউরির অ্যাসিস্ট্যান্ট এসে বেয়াদবি শুরু করে। নেলসন সহজ সরল লোকের মতো উঠে পড়েও বলে, আমি ব্লডের খোঁজ করতে এসেছি। ওকে এখানে এসেছিল। লোকটি ভাব নিয়ে বলে, এখানে ব্লড নামের কেউ নেই, চুপচাপ এখান থেকে চলে যা বলছি। এটা শুনতেই এই লে, বুঝলাম না এই লোকটা কি মন্দিরের ঘন্টা নাকি, যে আসতেছে সেই বাজিয়ে দিচ্ছে। তো নেলসন লোকটার কাঁধে হাত দিয়ে বলে, ব্লড ও তোর বসকে বলিস মিশনে নামার আগে আমার সাথে যেন কথা বলে। ও হ্যাঁ, আমার নাম নেলসন, ওদেরকে নামটা বলিস, ঠিক চিনে যাবে আমি কে। এই বলে নেলসন চলে যেতে থাকে। নেলসন যে এই লোকটার কাঁধে হাত দিয়েছিল এটা মনে রাখবে, সামনে কাজে আসবে। তো নেলসন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলে আমরা দেখি আড়াল থেকে ইউরি ও ব্লড এসব দেখছিল। ওদিকে নেলসন বাহিরে এসে একটা ট্যাক্সিতে উঠে পড়তেই ইউরির গুন্ডারা এসে দুম করে ট্যাক্সিতে ঢুকে পড়ে ও নেলসনকে পিস্তল ধরে ট্যাক্সির দরজাটা লক করে দেয়। নেলসন তখন সহজ সরল মানুষের মতো হাত তুলে স্যারেন্ডার করে বলে, আমি ভালোই চলে যাচ্ছিলাম। এই ঝামেলা করাটা কি দরকার ছিল? গুন্ডাটি হ্যাঁ বলতেই दरवाजा खोलो, जाओ। हाँ, बाहर निकलो। তো নেলসন ট্যাক্সি নিয়ে চলে যেতে থাকলে আমরা দেখি নেলসনের সেই আগের বস মানে সিআইএর গোয়েন্দা প্রধান ডেকো লুকিয়ে এই রেস্টুরেন্টের উপর নজরদারি করছিল। মনে হচ্ছে জেনিয়া এই মিশনে নেলসনকে সামিল করেছে। মহাপরিচালক বলে, এতে তোমার কোনো সমস্যা? ডেক রেগে মেগে বলে, সে জব ছাড়ার সময় ঘুষি মেরে আমার নাক ফেটে দিয়েছিল। মহাপরিচালক বলে, তুমি তো আগে ওকে রাগিয়েছিলে। যাই হোক, দেখো আমি জানি তুমি ওকে সহ্য করতে পারো না, বাট তোমাকে মাথায় রাখতে হবে এই মিশনে সে এখন আমাদের টিম মেম্বার। ডেক ঠিক আছে বললেও বুঝতে পারি সে ভিতরে ভিতরে রাগে ফুলতেছে। সিন চলে আসে রাতে রেনির কাছে। রেনি সবাইকে নিয়ে যে বাসাতে উঠেছে সেটা আসলে একটা জঙ্গলের মাঝে। তো রেনি বাসা থেকে দূরে জঙ্গলের মাঝে তার গাড়িটা এইভাবে লুকিয়ে রাখে। এরপর সকালবেলা জঙ্গলে কিছু গোপন ক্যামেরা লাগাই, যাতে কেউ জঙ্গলে ঢুকলে এরা বাসার ভিতরে থেকে আগেই তা টের পায়। এরপর রেনে বাসার ভিতরে আসলে দেখি সবাই যে যার মতো সময় কাটাচ্ছে। রেনে একটা লিস্ট বের করে বলে, এখানে সকল ইন্টার্নদের লিস্ট আছে যা আমি রাশিয়ার এফএসবি অফিস থেকে চুরি করেছিলাম, কিন্তু এদের মাঝে অনেকের সাথেই এখনো যোগাযোগ করা যাচ্ছে না। এটা দেখে মিন্টো লিস্টটা নিয়ে সেটাতে একটা নাম্বার দেখে কেন যেন অবাক হয়। রেনে বলে, কাহিনী কি? মিন্টো বলে, লিস্টের নিচে থাকা নাম্বারটা 3270000956, মনে হচ্ছে এটা কোনো ব্যাংকের রাউটিং নাম্বার। এটা শুনে রবিকন অনলাইনে সেটা চেক করে দেখে, হ্যাঁ কথা সত্য, অনলাইনে দেখাচ্ছে এটা আমেরিকার একটা ব্যাংকের নাম্বার যা নিউ ইয়র্কে অবস্থিত। তো এই লিস্টের সাথে এই ব্যাংকের কি সম্পর্ক সেই রহস্যটা উদ্ঘাটন করার জন্য এরা নিউ ইয়র্ক যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন এরা বাসা থেকে বের হবে এমন সময় সিন তখনই জঙ্গলে আসলে দেখি ব্লড এদের লোকেশন জেনে গেছে ও দলবল নিয়ে জঙ্গলে ঢুকে সেই বাসাটা খোঁজা শুরু করে দিয়েছে। ব্লড এই লোকেশন কিভাবে পেল এটা রহস্যজনক মনে হচ্ছে না? হ্যাঁ ঠিক ধরেছেন, তবে রহস্যটা মুভির শেষে জানতে পারবেন। তো ওদিকে বাসার ভিতরে থাকা এরা সিসি ক্যামেরায় এটা দেখতে পেলে এখান থেকে পালানোর জন্য সবাই টিম হয়ে প্রস্তুতি শুরু করে। ওদিকে দেখি নেলসন ও রেনের খোঁজে বের হয়েছে। পথের মাঝে সে ব্লডকে ফোন করে। ব্লড কলটা রিসিভ করে বলে, আরে এত বছর পর কি মনে করে? নেলসন বলে, মনে আছে কয়েক বছর আগে তুই আমার কাঁধে চাকু ধরেছিলি? সেই হিসাবটা বকেয়াই রয়ে গিয়েছিল, এবার সেটা চুকিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি মনে হচ্ছে। ব্লড বলে, মানে? নেলসন বলে, তুই যে ইন্টার্নদেরকে মারার মিশনে নেমেছিস আমি তাদেরকেই বাঁচানোর ডিল পেয়েছি। ব্লড হেসে দিয়ে নেলসনকে বলে, তাদেরকে বাঁচাতে গেলে তো তোকে আগে এটা খুঁজে বের করতে হবে তারা কোন দেশে আছে বা কোথায় আছে, আর তুই সেটা করতে করতে আমার এদিকে 10 মিনিটে কাজ শেষ হয়ে যাবে। নেলসন সহজ সরল লোকের মতো বলে, আচ্ছা তাই নাকি, ঠিক আছে দেখা যাক। এই বলে কলটা কেটে দিলে আমরা দেখি কি নেলসন অলরেডি লোকেশনে পৌঁছে গেছে।
কিভাবে পেল? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই যে নেলসন মন্দিরের ঘন্টা বাজিয়ে দিয়ে লোকটির কাঁধে হাত রেখেছিল না, তো নেলসন আসলে কৌশলে লোকটির জ্যাকেটে লোকেশন ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, কারণ নেলসন জানতো ব্লোড ইউরির টিম নিয়ে মিশনে নামলে এই ঘন্টাও তাদের সাথে থাকবে। তার মানে নেলসনের কাজ শুধু এই ঘন্টাকে ফলো করা, তাহলেই হবে। আর ব্লোড বলল 10 মিনিটে কাজ শেষ করে ফেলবে, মানে ব্লোড লোকেশনে পৌঁছে গেছে। তো নেলসন বলে ওঠে, বেটা এবার খেলা শুরু হবে, এই বলে গাড়ি টানা শুরু করে। এদিকে ব্লোডও তার টিমকে বলে ওঠে, যাও সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ো, 10 মিনিটের মাঝে খুঁজে বের করা চাই। এই বলে এরাও মিশনে লেগে পড়ে। এদিকে রেনে তার টিমদেরকে বলে, আমি জঙ্গলের মাঝে গাড়ি লুকিয়ে রেখেছি, যদি কেউ রাস্তা হারিয়ে যাও তো সেই গাড়ির নিকটে চলে আসিও, গাছগুলোতে দেখো চিহ্ন করা আছে, চিহ্ন অনুসরণ করলেই পৌঁছে যাবে। এই বলে এরা রাশিয়ান টিম যেদিকে আসতেছে তার অপোজিট দিকে পালাতে শুরু করে। সিন নেলসনের কাছে আসলে দেখি সে জঙ্গলের পাশে থাকা পাহাড়ে পৌঁছে গেছে এবং মিশনে নামার জন্য তার রাইফেলটা সাজাতে লেগে পড়েছে। তো রাইফেল সাজানো হলেই সে হিরো স্টাইলে জঙ্গলে ঢুকে পড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, নেলসনকে সেটা এই ইন্টার্নরা জানে না, এমনকি নেলসন নামের কেউ যে এদেরকে রক্ষা করতে জঙ্গলে ঢুকেছে সেটাও এরা জানে না। এরা জানে জঙ্গলে এখন কেবল একটা পক্ষই আছে, যেটা এদের শত্রুপক্ষ। তো এরপর কি কি হয় দেখতে থাকুন। सामने देखो। वो कौन था? पता नहीं, चलो। ठीक है, चलो वैन को सिक्योर करें। তো ইন্টার্নরা ফাইনালি তাদের গাড়ির কাছে পৌঁছাতেই শত্রুরা হামলা শুরু করে। তখন একদিকে ইন্টার্নরা তো শত্রুদেরকে মারতেছেই, সেই সাথে ইন্টার্নরা এটা খেয়াল করতেছে এরা ছাড়াও কে যেন এদের হয়ে শত্রুদেরকে মারতেছে। এরা না সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছে, না এটা বুঝতে পারছে ব্যক্তিটি কে আর কেনই বা এদেরকে রক্ষা করার চেষ্টা করছে। जल्दी करो। তো ফাইনালি এরা সবাই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে পালিয়ে যায়। এদিকে ব্লোড তো বুঝে গেছে নেলসন ইন্টার্নদের হয়ে ব্লোডের টিমকে হামলা করছিল, তাই ব্লোড অবাক হয়ে বলে, আমেরিকান টিম আমাদের লোকেশন খুঁজে পেল কিভাবে? এমন সময় ঘন্টার জ্যাকেটে থাকা লোকেশন ট্র্যাকারটা ব্লোডের নজরে পড়ে। ব্যাস, সে গাধা কোথাকার বলেই এইলে কন, এটা কোনো কথা? সবাই এই লোকটার উপরই দেখি রাগ ঘটাই। তো ইন্টার্নগুলো সফলভাবে পালিয়েছে, মিশন শেষ। তাই নেলসন তার রাইফেল ব্যাগে ভরে গাড়িতে রাখেও চলে যায়। সিন কিছুক্ষণ পর জঙ্গলে আসলে দেখি আমেরিকার গোয়েন্দা প্রধান ডেক এখানে পৌঁছে গেছে ও এখানে পড়ে থাকা এতগুলো লাশ থেকে রীতিমতো অবাক। সিন নেলসনের কাছে আসতেই জেনিয়া ফোন করে। নেলসন বলে রেনে সকল ইন্টারদেরকে নিয়ে ব্লোডের নাগাল থেকে পালিয়ে গেছে, সো টেনশনের কিছু নেই, ওরা এখন 100% নিরাপদ। জেনিয়া বলে, বিপদ কাটেনি, বরং বিপদ আরো বেড়েছে, কারণ আমি সিআইএ থেকে এইমাত্র তথ্য পেলাম ইন্টার্নদের মাঝেই একজন রাশিয়ান গুপ্তচর আছে, যে লুকিয়ে রাশিয়ার হয়ে কাজ করছে ও অল টাইম রাশিয়াকে লোকেশন শেয়ার করে যাচ্ছে। এই রে কাম সারছে। তাই তো বলি ব্লোড এত সহজেই কিভাবে ইন্টার্নদের লোকেশন পেয়ে গেছিল। তো সিন ইন্টার্নদের কাছে আসলে দেখি এরা একদম নিরিবিলি একটা রাস্তায় এসে থেমেছে এবং রবিকন দূরে দেখার চেষ্টা করতেছে কেউ তাদেরকে ফলো করে আসছে কিনা। তো দেখে কেউ আসছে না, মানে এরা নাগালের বাহিরে চলে এসেছে। এটা ভেবে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, কিন্তু সে তো জানে না এদের 5 জনের মাঝেই একজন রাশিয়ার গুপ্তচর আছে, যে হয়তো অলরেডি এই লোকেশনটাও শেয়ার করে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন, সেই গুপ্তচরটা তাহলে কে? সেটা কি ক্লোই? কারণ সে ফোন হাতে নিয়ে কি যেন করছে। এদিকে ক্যালিভারের পায়ে গুলি লেগেছে, তাই জুলি গাড়ির ভিতরে তার প্রাথমিক চিকিৎসা করতেছে। এমন সময় নেলসন নিজেকে ফ্রেন্ড দাবি করে রেনেকে মেইল করে। রেনে বুঝে উঠতে পারছে না এই লোকটি কে, তবে এটা বুঝতে পারতেছে এটা অবশ্যই সেই লোক যে লোকটি জঙ্গলে তাদের হয়ে লড়াই করছিল। তো নেলসন মেইলে নাম্বার দিয়েছে, তাই রেনে ডাইরেক্ট কল করে বলে, তুমি কে? নেলসন বলে, বন্ধু ভাবতে পারো। রেনে বলে, কিভাবে তোমাকে ভরসা করব? নেলসন বলে, জঙ্গলে তোমাদেরকে প্রোটেক্ট করলাম, তারপরেও কি ভরসা করবে না? সিন কাট হলে দেখিয়ে রেনে নেলসনের উপর ভরসা করেছে এবং নেলসন এদের সাথে দেখা করতে এসেছে। তো নেলসন আসলে রেনে সাইডে এনে বলে, বলো তুমি আসলে কি চাও? নেলসন তার নাম বলে। রেনে বলে, তুমি সিআইএ এর লোক তাই না? নেলসন বলে, না, সিআইএ ছিলাম, বাট অনেক বছর আগে বসকে ঘুষি মেরে চাকরি ছেড়ে দিয়েছি। রেনে বলে, তুমি সিআইএ নাও, তাহলে সিআইএ তোমাকে কেন পাঠিয়েছে? নেলসন বলে, আমাকে সিআইএ পাঠায়নি, বরং আমাকে পাঠিয়েছে তোমার মা। মা? রেনে তো অবাক, সে হেসে দিয়ে বলে, আমার তো কোনো মাই নেই। নেলসন বলে,
তুমি তো আর আসমান থেকে পড়োনি, কোনো না কোনো মহিলা তোমাকে জন্ম দিয়েছে, আর আমি সেই মহিলার কথাই বলছি। তোমার মা 17 বছর বয়সী ছিল যখন ও প্রেগনেন্ট ছিল। পরিবার তাকে বের করে দিয়েছিল, না ঘর ছিল, না টাকা ছিল, আর না ছিল কোনো ভবিষ্যৎ। তাই সে তোমাকে দত্তকের জন্য ছেড়ে দিয়ে নিজে আর্মি জয়েন করেছিল। পরে সে তার ট্যালেন্টের জন্য CIA পৌঁছে যায়, আর এখন তার মিশন তোমাকে সহি সালামতে রাখা। রেনে বলে, কিন্তু সে তোমার সাহায্য কেন নিচ্ছে? নেলসন কোনো জবাব দিতে পারছে না। এর মাঝেই রেনে বলে ওঠে, ও বুঝতে পেরেছি, তোমরা দুজন। এই বলে রেনে মুস্কি হাসিও বলে, আচ্ছা বাদ দাও, এটা বলো তুমি আমার লোকেশন কিভাবে পেয়েছিলে? নেলসন বলে, একজন রাশিয়ানের শরীরে লোকেশন ট্র্যাকার লাগিয়ে। আর হ্যাঁ, রাশিয়ানরা তোমার লোকেশন কিভাবে পেয়েছে সেটা তোমার টিমই ভালো জানে, কারণ তোমার টিমের মাঝেই সম্ভবত একজন রাশিয়ান গুপ্তচর আছে। এটা শুনে রেনে তো চমকে যায়। তো রেনে বলে, আচ্ছা তুমি এখন কি চাচ্ছ? নেলসন বলে, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে চাই। যদি সেখানে গিয়ে তোমার সবকিছু ঠিকঠাক মনে না হয় তাহলে চলে আসিও। রেনে বলে, ঠিক আছে, আমি যেতে রাজি, তবে মায়ের কাহিনী যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তুমি শেষ। নেলসন ঠিক আছে বলে, আর সিন কাট হলে দেখি এরা সবাই রেনের মায়ের কাছে আসতেছে। তো এরা নেলসনের বলা লোকেশন মতো এই নিরিবিলি পার্কিং লটে পৌঁছায়। এরপর সবাই অস্ত্রশস্ত্র হাতে গাড়ি থেকে বেরিয়ে হেঁটে ভিতরের একটা ফাঁকা রেস্টুরেন্টে ঢুকে পড়লে রেনে দেখে সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। রেনে বুঝে যায় এটাই সেই মহিলা। তাই রেনে জেনিয়ার সামনে এসে বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার মা? জেনিয়া বলে, নিজেকে তোমার মা কিভাবে প্রমাণ করব জানি না, বাট তোমাকে নিরাপদ রাখার দায়িত্বটা আমার। এটা শুনে ক্যালিবার হেসে দিয়ে বলে, আমাদের নিরাপত্তার জন্য আমরাই যথেষ্ট। জেনিয়া বলে, সেটা জানি, বাট রেনে তার মাকে বলে ওঠে, আচ্ছা তোমার তাহলে প্ল্যান কি? ঠিক তখনই সেখানে দুম করে একটা অনাকাঙ্ক্ষিত গাড়ি চলে আসে ও সেই গাড়ি থেকে CIA গোয়েন্দা প্রধান ডেক বেরিয়ে আসে। ডেককে দেখে নেলসন রেগে মেগে জেনিয়াকে বলে, ডেক এখানে কেন? জেনিয়া বলে, আমিও তো জানি না। এটা শুনে ইন্টার্নরা দুম করে ডেকের দিকে বন্দুক তাক করে ফেলে। ডেক বলে, CIA থেকে তোমাদেরকে নিয়ে যাওয়ার অর্ডার পেয়েছি। জুলি বলে, আমরা কোথাও যাব না। এটা শুনে ডেক রেনেকে বলে, তুমি তো টিম লিডার, তো তুমি তোমার টিমকে বোঝাও। রেনে বলে, টিম লিডার? আমি কোনো টিম লিডার নই, এখানে সবাই সমান। জুলি কি করবে বুঝতে না পেরে নেলসনের দিকে তাকালে নেলসন ইশারায় বলে, শালাকে মেরে দাও। ঠিক এর মাঝেই পাশের বিল্ডিং এর ছাদে থাকা ব্লড রেনেকেই গুলি করে বসে। রেনে তো শরীর দিয়ে রক্ষা পায়, বাট গুলিটা গিয়ে ক্লোইকে লাগে। ব্যাস, গোলাগুলি শুরু হয়ে যায়। তো ইন্টার্নরা সবাই গাড়িতে উঠে এখান থেকে পালাতে থাকে। ডেকো তার গাড়িতে করে এদের পিছু নেয়। संभल के देख बेवकूफ कहीं के। তো এরা ডেকের নাগালের বাইরে চলে যায়। আর ওদিকে সিন ব্লোডের কাছে আসলে দেখি ব্লোডের হাতে গুলি লাগার কারণে সেই রাইফেলটা হাতে নিতে পারছে না। ঠিক এমন সময় নেলসন চলে আসে ও ব্লোডের দিকে বন্দুক ধরে বলে, দোস্ত চল বকেয়া হিসাবটা চুকিয়ে দেই, তবে তার আগে বল আমরা যে এখানে এসেছি এই লোকেশনটা তোকে কে দিয়েছে? ব্লোড উত্তর না দিয়ে রাইফেল নিতে ধরতেই তো এদিকে রেনে দূরে নিরিবিলি একটা জায়গায় এসে গাড়ি থামায় ও বলে ওঠে, আমাদেরকে যত দ্রুত সম্ভব নিউ ইয়র্কের সেই ব্যাংকের লোকেশনে যেতে হবে যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, আমাদের মাঝে কেউ একজন রাশিয়ার গুপ্তচর, সে সব সময় লুকিয়ে আমাদের লোকেশন রাশিয়ার কাছে শেয়ার করতেছে, আর আমার সন্দেহ সবার উপরেই। এটা শুনে সবাই তো একে অপরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। কে আসল ক্রিমিনাল কেউ বুঝতে পারছে না। রেনে রেগে মেগে বলে, সবাই গাড়ি থেকে নামো। তো সবাই গাড়ি থেকে নামলে রেনে সবার ফোন ছিনিয়ে নেয় ও এক এক করে সবার ফোন চেক করতে থাকে। সবার বুক তো ধুকধুক করতেছে। সবার মনে একটাই প্রশ্ন, কে সে বিশ্বাসঘাতক? এর মাঝে রেনে একটা ফোনে রাশিয়ার সাথে কথা বলার চ্যাটিং খুঁজে পায়। আর এই ফোন আর কারো নয়, এটা গোলালো মিন্টর কন। এর ভিতরে এই কাম কেউ বিশ্বাস করবে? ব্যাস, ক্যালিবার ফোন করে মিন্টোর নাকে একটা ঘুষি মারে। এরপর হাড়গোড় ভাঙতে যাবে, রেনে আটকায় ও মিন্টোকে নানা জিজ্ঞাসাবাদ শুরু করে, যেমন সে কবে থেকে রাশিয়ার হয়ে কাজ করছে, এখন রাশিয়ার প্ল্যান কি ইত্যাদি। ওদিকে ক্যালিবার রাগে ফুলতেছে। ভয়ে মিন্টো যেই না দৌড়ে পালাতে পারে, ক্যালিবার থ্যাম করে খেল খতম করে দেয়। এটা দেখে রেনের মাথায় তো বাস পড়ে, কারণ মিন্টোর থেকে অনেক তথ্য পাওয়া যেত, কিন্তু ক্যালিবার আকাম করে ফেললো। কিন্তু কি আর করার, যা হওয়ার হয়ে গেছে। এরা এবার এখান থেকে সোজা নিউ ইয়র্কের সেই ব্যাংকের ঠিকানায় রওনা দেয়। কিন্তু এরা লোকেশন মোতাবেক সেই ব্যাংকের সামনে আসলে কি ব্যাংকটা তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রেনে বলে, মনে হচ্ছে ব্যাংকটি বহু বছর থেকে বন্ধ পড়ে আছে। জুলি বলে, কত বছর থেকে? এটা শুনে রবিকন অনলাইনে এই ব্যাংকের লাস্ট পেমেন্ট করা ইলেকট্রিক বিল চেক করলে অবাক।
আরে ব্যাংক পরিত্যক্ত পড়ে আছে, অথচ প্রতি মাসে মোটা একটা কারেন্ট বিল আসে। তার মানে ব্যাংকের ভিতরে নিশ্চয়ই গোপনে কিছু না কিছু তো একটা হয়ে আসতেছে, নয়তো প্রতি মাসে কারেন্ট বিল কেন আসবে? এটা শুনে রেনে এই ব্যাংকের ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। বাট খেয়াল করে আশেপাশে বেশ কিছু সিসি ক্যামেরা আছে, আর ক্যামেরার মুভমেন্ট দেখে মনে হচ্ছে কেউ এদের উপর নজর রাখতেছে। তখন সিনা একটা ক্যামেরা কন্ট্রোল রুমে আসলে দেখি হ্যাঁ, একটা টিম সব সময় এই ব্যাংকের উপর নজরদারি রাখার দায়িত্বে আছে, যেন কেউ ভিতরে ঢুকে ভিতরের রহস্যটা না জানতে পারে। কি ভাবছেন, এটা রাশিয়ার কাজ? না 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 না, আসল ক্রিমিনাল এই তো পাশেই দাঁড়িয়ে আছে। এটা আর কেউ নয়, আমেরিকার সিআইএ এর গোয়েন্দা প্রধান ডেক। কিন্তু এখন প্রশ্ন, এই ব্যাংকের ভিতরে আসলে হচ্ছেটা কি সেটাই দেখার পালা। তো ইন্টার্নরা ব্যাংকের তালা বাইপাস করে ভিতরে ঢুকতে শুরু করে, আর ততক্ষণে রবিকন আশেপাশের এবং ব্যাংকের ভিতরের সকল সিসি ক্যামেরাগুলো হ্যাক করতে শুরু করে। इसे जल्दी ठीक करो। তো ডেক অপারেটরকে বলে তাড়াতাড়ি ক্যামেরা ঠিক করো। ওদিকে ইন্টার্নগুলো ভিতরে ঢুকে আসল রহস্যটা খোঁজার চেষ্টায় লেগে পড়ে। রেনি আশেপাশের দেয়াল অবজারভেশন করে একটা গোপন দরজা খুঁজে পায়, মানে আসল জায়গায় পৌঁছানোর রাস্তা পেয়ে গেছে। তো সবাই ভিতরে ঢোকার জন্য যে যার মতো রেডি হতে শুরু করে। এরপর তারা ভিতরে ঢুকে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। তো ফাইনালি যে হাই সিকিউরিটি দরজার সামনে এসে পৌঁছাই, রবিকন সেই দরজার ডিজিটাল লকটাও হ্যাক করে খুলে ফেলে। এরপর দরজাটা খুলে ভিতরে ঢুকতেই এরা যা দেখে তা দেখে এরা রীতিমতো শক। ভিতরে শত শত বাচ্চাদেরকে এভাবে চোখ বাঁধা অবস্থায় রাখা আছে, যা দেখে রেনির টিম বুঝে যায় এই বাচ্চাদেরকে আসলে এদের মতোই ইন্টার্নশিপে রাখা হয়েছে। তার মানে কেউ গোপনে এই পরিত্যক্ত ব্যাংকের আড়ালে আবার একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। তো সকল বাচ্চাদের চোখে পট্টি দেওয়া দেখে বুঝতেই পারছেন এদেরকে চোখে না দেখেও আশেপাশের পরিবেশ বুঝতে পারার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেটাই হয়, একটা বাচ্চার চোখে না দেখেই বলে ওঠে তোমাদের এখানে আসা উচিত হয়নি। ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে অটোমেটিক লক হয়ে যায়, আর বাচ্চাগুলো চোখের পট্টি খুলে বলে ওঠে এখন ঘুমানোর সময়। ব্যাস সঙ্গে সঙ্গে চারদিক থেকে গ্যাস ছাড়া হয় ও মুহূর্তের মাঝে চারিপাশে গ্যাস ভরে যায়। রেনে সবাইকে বলে ওঠে কেউ নিঃশ্বাস নিও না, এগুলো বিষাক্ত গ্যাস। তো বিষাক্ত গ্যাসের সবাই অজ্ঞান হয়ে পড়লেও বাচ্চাদের কিছু হয় না, তারা চুপচাপ পাশের রুমে চলে যায়। তখন ভেন্টিলেশন ফ্যানের সাহায্যে সকল গ্যাস সরিয়ে নিয়ে তারপর ভিতরে ডেকের এন্ট্রি হয়। তো ডেক যেহেতু শিওর যে গ্যাসের কারণে সবাই অজ্ঞান হয়েছে, তাই সে রিল্যাক্সে এভাবে ভিতরে আসতেছে। কিন্তু দুম করে কে যেন ডেকের মাথায় পিস্তল ধরে। আরে এটা তো রেনে, তার জ্ঞান ফিরলো কি করে? আপনাদের মনে আছে জুলি কেমিক্যাল বিশেষজ্ঞ? তো জুলি আসলে এভাবে সবার জ্ঞান ফিরিয়েছিল ও সবাই অজ্ঞানের ভান করে পড়েছিল, তাই এবার সবাই উঠে পড়ে। রেনে ডেককে বলে বলো তুমি আসলে কে? ডেক বলে সিআইএ, যেমন তুমি। রেনে বলে না তুমি সিআইএ নও, আর সিআইএ নিজেও জানে না তুমি আড়ালে এসব করছো, কি তাই না? ডেক বলে সেটা জানি না, তবে আমরা দেশের জন্যই এসব করছি। আমরা নতুন ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছি যা তোমাদের টিমের থেকে অনেক বেটার। এমন সময় ডেকের টিম ভিতরে ঢুকে পড়লে ইন্টার্নরা সবাই একটু দূরে গিয়ে একসাথে ডেকের দিকে বন্দুক তাক করে বলে সবাইকে বলো বন্দুক ফেলে দিতে। ডেক বলে সেটা করব না, এখন তোমাদের যা করার করো। এই বলে ডেক মজা করে দাঁড়িয়ে থাকে। তখন কেউ কাউকে হামলা করার সাহস পাচ্ছে না, কিন্তু দুম করে কে যেন ডেকের টিমকে গুলি করে বসে। তখন আমরা দেখি জেনিয়া ও নেলসন চলে এসেছে। তারপর যা হওয়ার তাই। তো ডেকের পুরো টিম খতম হলে রেনে এসে ঠাট্টার স্বরে জেনিয়াকে বলে থ্যাঙ্কস মম। মম ডাকার স্বর শুনে বোঝা যায় রেনে এখনো জেনিয়াকে মা হিসেবে মেনে নিতে পারেনি। তো যাই হোক, রেনে হঠাৎ খেয়াল করে সবাইকে তো মারলাম, বাট ডেক কোথায়? তখন জেনিয়াও বলে ওঠে নেলসন কোথায়? সিন তখন ডেকের কাছে আসলে দেখি ডেক পালাচ্ছে। নেলসন পিছন থেকে ডেককে বন্দুক তাক করে বলে বন্দুক ফেলে দাও বলছি। ডেক চুপচাপ বন্দুক ফেলে দিলে নেলসন বলে আমার কথা মনে পড়ে? ডেক বলে হ্যাঁ খুব, তোমার ঘুষির বদলাটা যে রয়ে গেছে। এটা শুনে নেলসন তার বন্দুকটা কোমরে রেখে দিয়ে ডেককে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে ডাক দেয়। ব্যাস अब
তো ডেকের খেল খতম করে নেলসন বলে ওঠে, তোর সাথে খেলে খুব মজা পেয়েছি, থ্যাংক ইউ ব্রো। সিন এদিকে ভিতরে আসলে দেখি জেনিয়া অলরেডি সিআই এর মহাপরিচালক মার্কোসকে এসব জানিয়েছে এবং মার্কোস সিআই টিম নিয়ে চলে এসেছে। এমন সময় নেলসন ভিতরে আসতেই দূর থেকে জেনিয়া ইশারায় বলে, ডেকের কি হলো? নেলসন ইশারায় বলে, খেল খতম করে দিয়েছি। জেনিয়া তো চমকে যায়। মার্কোস বলে, এজেন্ট জেনিয়া, এসব বাচ্চাদেরকে দেখভাল করা এবং স্বাভাবিক লাইফে ফেরানোর দায়িত্ব তোমার হাতে সঁপে দিচ্ছি। আর হ্যাঁ, খেয়াল রেখো এই ইন্টার্নশিপের তথ্য যেন রাশিয়ার কানে না পৌঁছায়। এরপর আস্তে ধীরে ভেবে দেখছি এসব বাচ্চাদেরকে কি করা যায়, ঠিক আছে? এই বলে মার্কোস যেতে ধরলে জেনিয়া বলে ওঠে, স্যার আমি চাই নেলসনও আমাদের টিমে কাজ করুক। মার্কোস বলে, আচ্ছা ঠিক আছে। জেনিয়া বলে, আর আমার মেয়ে রেনেও। রেনে তো চমকে ওঠে। জেনিয়া বলে, আমি চাই এসব বাচ্চাদেরকে স্বাভাবিক লাইফে ফেরানো পর্যন্ত রেনেও আমার সাথেই থাক, কারণ বাচ্চাদেরকে এর থেকে ভালো আর কেউ বোঝে না। রেনে বলে, ঠিক আছে, কিছু শর্তে থাকতে পারি। প্রথম কথা হলো বাচ্চাদেরকে নর্মাল লাইফে ফেরানোর জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে, এদের বার্থডে পার্টি করতে হবে, এদেরকে টিভি দেখতে দিতে হবে। রেনের এসব কথা শুনে সবাই তো ইমোশনাল হয়ে যায়। মার্কোসে ইমোশনাল হয়ে বলে ওঠে, আরে তুমি চাও তো এদের ডেটিংয়েরও ব্যবস্থা করে দিব। রেনে বলে, না সেটা লাগবে না, সেটার বয়স এখনো হয়নি, যখন হবে তখন দিয়েন। মার্কোস বলে, ওকে ডিল ডান। এই বলে মার্কোস রেনে ও জেনিয়ার হাতে বাচ্চাদের দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্তে হাসি খুশি চলে যায়। তখন জেনিয়া রেনেকে বলে, জানি আমাকে তুমি এত সহজে মা হিসেবে মেনে নিতে পারবে না, এর জন্য অনেক সময় লাগবে। আমার আবদার একটাই, প্লিজ সেই সময়ও সুযোগটুকু আমায় দিও। রেনে বলে, আচ্ছা দিলাম। জেনিয়া বলে, আর হ্যাঁ, এই বাচ্চাদের জন্য যা করব আমরা দুইজন মিলেই করব, যদি তুমি চাও তো। রেনে বলে, ঠিক আছে। তো মা বেটির কথা শেষ হলে রবিকন বলে ওঠে, এখন তাহলে আমরা কি করব? রেনে বলে, এখানে থাকার তো পর্যাপ্ত জায়গা আছেই, সবাই একসাথেই থাকবো। আমরা তো এখন আর শুধু ইন্টার্নশিপ টিম নই, আমরা একটা পরিবার। এটা শুনে সবাই খুশি হয়ে যায় ও একসাথে বন্ধুত্বের হাত মেলাই। কি ভাবছেন, মুভিটি শেষ তাই না? হ্যাঁ, আপনার মতো আমার ভাবনাতেও এটাই এসেছিল যে মুভি এখানেই শেষ, কিন্তু 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 তা নয়, বরং মুভির আসল ধামাকা এখনো বাকি। তো সিন চলে আসে একটা নিরিবিলি গোপন জায়গায়। এখানে থাকা প্রাইভেট কারের ভিতরে আমরা রাশিয়ার এফএসবির মহাপরিচালক হেনরিকে দেখতে পাই। সে কারের ভিতরে থাকা কাকে যেন বলতেছে, থ্যাংক ইউ মাই বিশ্বস্ত গুপ্তচর, তুমি তো কামাল করে দিয়েছো। তোমার উপর আমার এই ভরসা ছিল যে তুমি একদিন না একদিন আমেরিকার সকল ইন্টার্নকে আমার হাওলায় নিয়ে আসতে পারবে। আর দেখো, দীর্ঘ এত বছর পর তুমি সেটা করে দেখিয়ে দিলে। সত্যি তোমার দেশ রাশিয়া তোমাকে নিয়ে আজ গর্বিত। এখন প্রশ্ন, হেনরি যাকে এসব বলছে সেই ব্যক্তিটা আসলে কে? তখনই ক্যামেরা ঘুরে গেলে, এ কে? এটা তো রেনের মা জেনিয়া। হাট! এদিকে দেখি জেনিয়া আবার হেনরির সাথে রাশিয়ান ভাষায় কথা বলতেছে। মানে জেনিয়াকে আমরা এবং আমেরিকার সিআইএ আমেরিকান হিসেবে জানলেও আসলে সে রাশিয়ান। এখন আমাদের মাথায় আসতেছে কেমনে কি? আর জেনিয়া যে রাশিয়ান গুপ্তচর এটা কি তার মেয়ে রেনে জানে? জানলে তো জেনিয়ার খবর আছে। তো জেনিয়া হেনরির গাড়ি থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠলে, একে এই গাড়ির ভিতরে দেখি স্বয়ং রেনে বসে আছে, আর সেও দেখি তার মায়ের সাথে রাশিয়ান ভাষায় কথা বলতেছে। কেমনটা লাগে? মানে সেও এসব জানে ও সেও রাশিয়ার হয়ে কাজ করছিল। এখন প্রশ্ন, জেনিয়া নাকি রেনেকে ছোটবেলাতেই দত্তক দিয়েছিল, তারপর রেনে কোথায় ছিল, কিভাবে বড় হয়েছে, এসব জেনিয়া নাকি কিছুই জানে না। সেই স্টোরির তাহলে কি হলো? তখন সিন 20 বছর পিছনে চলে যায় ও দেখানো হয় 20 বছর আগে হেনরি নিজেই জেনিয়াকে আমেরিকানদের মতো করে কথা বলার ট্রেনিং দিয়েছিল এবং আমেরিকান সাজিয়ে সিআইএতে ঢুকিয়ে দিয়েছিল। আর স্বয়ং জেনিয়া নিজেই তার মেয়ে রেনেকে ইন্টার্নশিপে দিয়েছিল। এখানেই শেষ না, বরং ইন্টার্নশিপে জেনিয়া স্বয়ং নিজেই লুকিয়ে তার মেয়ে রেনেকে ট্রেনিং দিচ্ছিল। আর এই মুভির সবচেয়ে শকিং বিষয় হলো, জেনিয়া এই ইন্টার্নশিপ প্রোগ্রামের বিরুদ্ধে ছিল না, বরং সে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের পক্ষেই ছিল এবং নিজে হাসি মুখে সকল ট্রেনিং নিয়ে যাচ্ছিল। কারণ একটাই, সেও তার দেশ রাশিয়ার জন্য এমন কিছু করতে চাচ্ছিল যাতে তার দেশ একদিন তাকে নিয়ে গর্ব করে। তো এসব জানার পর আপনার মাথায় ঘোরপাক খাওয়া অনেক প্রশ্নের মাঝে এখন মেইন প্রশ্ন এটাই, এখন তাহলে কি হতে চলেছে? আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো 2-3 দিন হচ্ছে আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি যখন চ্যানেলটি শুরু করেছিলাম তখন ভয়ে ছিলাম যে আমার গল্প বলার স্টাইল বা আমাদের ভিডিও এডিটিং স্টাইল অন্য সব চ্যানেলের থেকে একদম আলাদা। তো আমি যে আলাদা স্টাইলে এসব করতেছি এটা কি দর্শকরা পছন্দ করবে? যদিও এটার সঠিক উত্তর কি হবে সেটা নিয়ে এখনও কনফিউশন হয়, তবে এটা তো জেনে গেছি যে ইউটিউবে 1 লাখ এমন দর্শক আছে যারা আমার স্টাইলটা পছন্দ করেছে। যাক, এটুকু ভেবেই শান্তি লাগতেছে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগোনোর উৎসাহ জুগিয়েছেন সবার প্রতি মন থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়ালেই তো পারেন।
চ্যানেলে যত বেশি সাবস্ক্রাইবার হবে ভিডিওতে তত বেশি ভিউ হবে, আর যত বেশি ভিউ হবে আমার তত বেশি ভিডিও বানানোর পিনিক উঠবে, এটাই স্বাভাবিক। সত্য কথা বললাম, কি রাগ করলা? তো যাই হোক, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।